আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এমন কিছু নরপিশাচ আছে যারা মেয়েদেরকে ভোগের বস্তু মনে করে, আর তাদেরই লালসার শিকার হয় সমাজের অসংখ্য যুবতী মেয়ে। এত জঘন্য কাজ করার পরেও এই নরপিশাচগুলো আকাশের নিচে খোলা হাওয়ায় ঘুরে বেড়ায়, কিন্তু সেই মেয়েটি বন্দী থেকে যায় অন্ধকার ঘরে। নিজের ওপর হওয়া অন্যায় অত্যাচারের কথাটাও সে মন খুলে বলতে পারে না, নিজের পরিবারের সঙ্গেও শেয়ার করতে পারে না। সমাজের নজরে হয়ে যায় সে নষ্টা মেয়ে। আজকে আমরা এমনই একটি গল্প এক্সপ্লেন করতে চলেছি যেখানে নিজের মেয়ের ওপর হওয়া এমন অত্যাচারের বদলা বাবা মেয়ে নিজেই নেয়। আইনও যখন আপনার কোনো কাজে আসবে না, হয়তো নিজেকেই এভাবে রুখে দাঁড়াতে হবে। আজকে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি সিনেমা ভূমি। সিনেমাটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই কয়েকজন লোক মিলে একটি মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। মেয়েটি বাঁচার জন্য অনেক চিৎকার করে, কিন্তু লোকগুলো উল্টো তাকেই মারে। আর এরপরে সিন কাট হয়ে আমরা সিনেমার মেন ক্যারেক্টার ভূমিকে দেখতে পাই। ভূমি ও তার বয়ফ্রেন্ড তাদের একটি বন্ধুর বিয়েতে এসেছে। এখানে তারা সবাই মিলে বেশ আনন্দ করে, মজা করে। সিন কাট হলে এখানে আমরা ভূমির বাবা এবং তার বন্ধুকে দেখতে পাই। লোকটির নাম ছিল তাজ। তারা দুই বন্ধু মিলে ড্রিঙ্কস করছিল, আর তখনই ভূমির বাবা বলে, তুই জানিস আমার মেয়ে ভূমির জন্য নিরাজ একদম সঠিক ছেলে। তখন তাজ বলে, মেয়েকে বিয়ে দেওয়ার পর তুইও বিয়ে করে নিস। মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, তুই তো একাই থেকে যাবি। বিয়ে করে আনলে বউ তোকে সঙ্গ দেবে। আর তখনই আমরা দেখি বিয়ের প্রোগ্রাম শেষে ভূমি বাসায় এসেছে, কিন্তু সে তার বাবা এবং আঙ্কেলের এমন অবস্থা দেখে অনেক রাগ করে আর রেগে মেগে ঘরে চলে যায়। আর এটা দেখে তারা দুজনও বেশ হতভম্বিত হয়ে যায়। মেয়ে রাগ করেছে দেখে ভূমির বাবা তার কাছে আসে এবং সুন্দর এক জোড়া জুতো তাকে উপহার দেয় আর বলে, এই জুতো আমি নিজের হাতে তৈরি করেছি তোর জন্য। আমি চাই তুই এইটা তোর বিয়ের দিন পরিস। আসলে ভূমির এই দুনিয়াতে তার বাবা ছাড়া কেউ নেই, আর তার বাবারও ভূমি ছাড়া কেউ নেই। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, আর এখানে তারা একটু ইমোশনাল হয়ে যায়। আর আমরা দেখি ভূমির বাবা তাকে খুব যত্ন করে খাবার খাইয়ে দেয়, আর দুজনের চোখেই পানি টলমল করছিল। পরের দিন সকালে আমরা ভূমির বাবাকে জুতার দোকানে দেখতে পাই। তখনই সেখানে তাজ আসে আর বলে, ভূমির বিয়ের প্রথম কার্ডটাই আমাকে কেন দিতে হবে? আমি তো তোমার বাড়িরই একজন। তখন ভূমির বাবা বলে, সেই জন্যই তো তোকে আগে দিয়েছি। আগামী মাসের 16 তারিখেই ভূমির বিয়ে ঠিক হয়েছে। আর তাজ এই কথা শোনার পর মহা খুশি হয়ে যায়, আর দোকানে থাকা সকল কাস্টমারের জন্য জুতার উপরে 20% ছাড়ও দিয়ে দেয়। এরপর সিন কাজ হলে আমরা দেখি ভূমি তার এক প্রতিবেশী ছোট ভাইয়ের সঙ্গে কলেজে যাচ্ছিল। ছেলেটির নাম জিতু। এরপর আমরা দেখি বাবা মেয়ে মিলে একটা মিষ্টির দোকানে বিয়ের কার্ড দিতে এসেছে, আর সেখানেই আমরা বিশাল নামের একটি ছেলেকে দেখতে পাই। এখানেই আমরা জানতে পারি বিশালও ভূমিকে পছন্দ করে, কিন্তু ভূমি বিশালকে একদমই পছন্দ করে না। বিশালের মা ভূমিকে বলে, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখে দিস। আর এসব কথা শুনে বাবা মেয়ে বেশ হাসে, আর কার্ড দেওয়া হয়ে গেলে তারা দুজন চলে যায়। তখন জিতু বিশালকে বলে, তোমার তো কিছুই হলো না, এখন থেকেই কান্নার প্র্যাকটিস শুরু করে দাও। ভূমি দিদি তো যাচ্ছে অন্য একজনের হাত ধরে। তখন আমরা দেখতে পাই ভূমির অর্ধেক খাওয়া মিষ্টিটি বিশাল দেখতে পেয়েছে, আর সে টুপ করে মিষ্টিটি খেয়ে নেয়। আর একটু পরেই আমরা ধাউলি আর বিশালকে দেখতে পাই। সেখানে একটি গেম খেলা হচ্ছিল। একটি মেয়েকে ছেড়ে দেওয়া হবে, আর কয়েকজন ছেলে মিলে সেই মেয়েটিকে ধরবে। যে প্রথম সেই মেয়েটিকে ধরতে পারবে সেই মেয়েটির সঙ্গে একটা রাত কাটাবে। রাত হলে আমরা দেখতে পাই বিশাল ধাউলিকে বলে যে ভূমির বিয়ে ঠিক হয়ে গেছে। সে নাকি অনেকবার ভূমিকে নানান ভাবে প্রপোজ করার চেষ্টা করেছে, কিন্তু ভূমি সেটাতে একদমই রাজি হয়নি। গোলাম তখন বলে, ধাউলি, ও যদি তোমার কাজিন না হতো তাহলে আমি ওকে ঢোলপুরে একদমই ঢুকতে দিতাম না। ধাউলি তখন বিশালকে বলে, তুমি আরো একবার গিয়ে ভূমিকে প্রপোজ করো, আর সে যদি এবারও না করে দেয় তাহলে এর পরের বিষয়টা আমার উপরে ছেড়ে দাও, আমি সবকিছু দেখে নেব। আর এরপরে আমরা দেখতে পাই ভূমির বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। গ্রামের সবাই এসে ভূমির বাড়িতে বেশ আনন্দ করছে, নাচ গান করছে। আর এরই মধ্যে বিশাল এসে একটি গোলাপ ফুল দিয়ে ভূমিকে আবারও প্রপোজ করে।
ভূমি এইটা দেখে বিশালকে হাত ধরে বাইরে টেনে আনে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 2 দিন পর আমার বিয়ে, আর তুমি যা বলছো এটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু বিশাল বারবার ভূমিকে রিকোয়েস্ট করতে থাকে। বিশাল ভূমির কোনো কথাই শুনতে চায় না, যার কারণে হুট করেই ভূমি বিশালকে থাপ্পড় মেরে বসে আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ভূমির বাবা এবং তার ছাদে বসে ড্রিঙ্কস করছে, আর তখনই ভূমি সেখানে আসলে তারা দুজন সেই ড্রিঙ্কসের গ্লাসগুলো লুকিয়ে ফেলে। ভূমি তখন রেগে মেগে তার বাবাকে বলে, আমি তো পুরোটা দিন কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছি, আর তোমরা দুজন কিনা এখানে বসে আরাম করছো। আর তখনই ভূমি টেবিল ওপরে রাখা মদ মিশ্রিত সেই জুসটি খেয়ে ফেলে আর মাতাল হয়ে যায়। রাত্রেবেলা মাতাল অবস্থায় বাবা মেয়ে বসে বেশ ইমোশনাল হয়ে যায়। তখন ভূমি বলে, আচ্ছা বাবা, আমার একটা প্রশ্ন আছে, মেয়েদের বাড়ি কোনটা? 2 দিন পর তো আমিও তোমার বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমি তো যেতে চাই না। আর এরপরেই সিন কাট হয়ে আমাদের পরের দিনের সিন দেখানো হয়। ভূমি তার বান্ধবীকে সাহায্য করার জন্য তার বাড়িতে আসে, আর তখনই নীরাজের ফোন আসে ভূমির ফোনে। ভূমি নীরাজের ওপর অনেক রেগেছিল, কারণ সে নীরাজকে বলেছিল বিয়ের আগে তার সঙ্গে একবার দেখা করতে, কিন্তু নীরাজ তার সঙ্গে দেখা করেনি, যার কারণে ভূমি রেগে মেগে কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়। কাজ শেষ হওয়ার পরে ভূমি জিতুর সঙ্গে বাড়ি ফিরছিল বাইকে করে। জিতু তখন ভূমিকে বলে, দিদি আমার একটু প্রেশার এসেছে, তুমি এখানেই দাঁড়াও, আমি সেরে আসছি। আর এই বলে জিতু তার কাজ সারতে যায়, কিন্তু কাজ সারা শেষ হলে জিতু গাড়ির কাছে এসে দেখে সেখানে ভূমি নেই। সে চারদিকে ভূমির নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এরপরেই সিন কাট হলে আমরা বিশালকে দেখতে পাই, আর এখানে বিশাল, ধাউলি আর গোলাম মিলেই ভূমিকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। ভূমিকে তারা কিডন্যাপ করে একটি থিয়েটারে এনেছিল, আর এরপর তারা 3 জন পর পর ভূমিকে রেপ করে, আর ভূমিকে সেই অবস্থাতে সেখানেই ফেলে দিয়ে চলে যায়। ভূমির সেখানে কোনো জ্ঞানই ছিল না। আর অন্যদিকে আমরা ভূমির বাড়িতে দেখতে পাই বিয়ের দিন সবাই বেশ আনন্দ করছে, আর কিছুক্ষণ পরেই ভূমির জ্ঞান ফিরে আসে, আর সে নিজেকে একটা থিয়েটারে আবিষ্কার করে। সে নিজেকে দেখেই বুঝতে পারে যে তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না, তার অনেকটা দুর্বল লাগছিল, কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নিয়ে সে বাড়িতে ফিরে আসে। কিন্তু তাজের বউ ভূমিকে দেখে একটু সন্দেহ করে, আর সে ভূমির কাছে আসে। সে সবকিছু বুঝতে পারে ভূমিকে দেখে। তখন তাজের বউ ভূমিকে সান্ত্বনা দিয়ে বলে, কালকে তো তোর বিয়ে, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, নিজেকে সামলা। আর এই বিষয়টিকে এখন কাউকে বলার দরকার নেই। কিন্তু ভূমি এই সবকিছু শোনার পরেও কিচ্ছু বলে না। আর এরপর আমরা দেখতে পাই নীরাজ এসেছে ঘোড়ায় চড়ে, আর ভূমিকেও সাজানো হয়েছে কনের সাজে। সবাই খুব আনন্দ করছে, নাচানাচি করছে। আর এদিকে নীরাজ লুকিয়ে বিয়ের আগেই ভূমির সঙ্গে দেখা করতে আসে। নীরাজ তখন ভূমিকে বলে, প্লিজ আমাকে মাফ করে দাও, সরি যে আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারিনি। ভূমি তখন নীরাজের দিকে তাকিয়ে তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে, কারণ সে নীরাজকে অনেক ভালোবাসতো, আর সে তাকে ঠকাতে চায়নি। নীরাজ এই সবকিছু শুনে বাইরে আসে, আর তার বাবা মাকে পুরো ঘটনাটি খুলে বলে। এই কথা শোনার পর নীরাজের বাবা মা এই বিয়েটা ভেঙে দিয়ে নীরাজকে নিয়ে চলে যায়। ভূমির বাবা এদিকে কিছুই বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। আর ভূমির বাবা যখন এই বিষয়টা জানতে পারে, তখন সে সোজা পুলিশ স্টেশনে আসে কমপ্লেন করার জন্য, আর নিজের মেয়ের জন্য ন্যায় বিচার চাইতে। কিন্তু পুলিশ অফিসারগুলো এই কেসটাকে মোটেও সিরিয়াসলি নিচ্ছিল না। তারা ক্রিকেট খেলা দেখতে ব্যস্ত ছিল, যার কারণে রেগে মেগে ভূমির বাবা উঠে গিয়ে সেই টিভিটাকেই ভেঙে ফেলে। তাজ তখন পুলিশ ইন্সপেক্টরকে বলে, স্যার, মেয়েটা গতকালকে রেপ হয়েছে, আর আজকে তার বিয়ে ছিল, আর এই সব কথা জানার পর বিয়েটাও ভেঙে গেছে। ইন্সপেক্টর তখন রেগে গিয়ে বলে, গতকালকে রেপ হয়েছে আর আজকে এসেছেন কমপ্লেন করতে? এই সব কথা শোনানোর পরেও পুলিশ ইন্সপেক্টর ভূমির বাবার সঙ্গে বাড়িতে আসে, কিন্তু তারা বাড়িতে আসার পর ভূমিকে কোথাও খুঁজে পায় না। সবাই মিলে তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর অন্যদিকে আমরা দেখতে পাই বিশাল আর কয়েকজন মিলে ভূমিকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই সিনটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। পুলিশেরা প্রতিটি জায়গাতে চেক করে সবাইকে ভূমির ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে থাকে। আর এদিকে রাস্তায় যেতে যেতে ভূমির বাবা সেই জুতো জোড়া দেখতে পায়,
আর এদিকে ভূমিকে একটি জঙ্গলের ভেতরে নিয়ে আসা হয়েছে। সেখানে গোলাম ভূমিকে বলে, তোমার রেপ হয়েছে সেগুলো আমরা জানি, সবাইকে বলতে হবে কেন? আর আমি কিন্তু 3 নাম্বার ছিলাম। আর বিশাল তখন এসে বলে, আমি ফার্স্ট। তারা ভূমিকে আবার রেপ করার চেষ্টা করে, কিন্তু ভূমি কোনো মতে সেই নরপিশাচগুলোর হাত থেকে পালিয়ে বাঁচে। দৌড়াতে দৌড়াতে ভূমি একটি ব্রিজের ওপর আসে, আর তখনই ভূমিকে তারা আবারও ধরে ফেলে। বিশাল, ধাওলি এবং গোলাম পুলিশের হাত থেকে বাঁচার জন্য ভূমিকে ব্রিজের ওপরে ওঠায়। গোলাম এদিকে ভূমির চুল টেনে ধরেছিল, তখনই ধাওলি ভূমির চুলটা কেটে তাকে পানির ভেতরে ফেলে দেয়। আর এদিকে ভূমিকে কোথাও খুঁজে না পেয়ে ভূমির বাবা নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে। আর অন্যদিকে ভূমি কোনো রকমে পানির ভেতর থেকে বের হয়ে উঠে আসে ডাঙায়, আর মানুষের কাছে সাহায্য চায়। সিন কাট হলে আমরা দেখতে পাই ভূমি হসপিটালে ভর্তি রয়েছে। ভূমির যখন অল্প অল্প হুঁশ ফিরে আসছিল তখন তার চোখের সামনে সেই সব দৃশ্যগুলো ভাসছিল, আর সে ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। সে আবারও অজ্ঞান হয়ে যায়। আর অন্যদিকে নিজের প্রাণপ্রিয় মেয়ের এমন অবস্থা দেখে ভূমির বাবাও যেন ভেঙে পড়ে। পরের দিন সকালে ভূমির হুঁশ ফিরে আসে, আর সে তার বাবার হাতটি বুকে জড়িয়ে প্রচন্ড কাঁদতে থাকে, আর তার বাবাকে সবকিছু খুলে বলে। আর এর পরের সিন আমরা কোর্টে দেখতে পাই। সেখানে বিশালের উকিল ভূমির বাবাকে জিজ্ঞেস করছিল, আপনার যুবতী মেয়ে কেন প্রতিদিন রাতে দেরি করে বাসায় ফেরে? এটা কি সত্যি? ভূমির বাবা বলে, হ্যাঁ সত্যি। উকিলটি ভূমির বাবাকে আরো বলে, সামনে মাসের 16 তারিখেও তো তোমার মেয়ের বিয়ে ছিল, তাহলে হুট করে কেন বিয়ের ডেট এগিয়ে নিয়ে আসলে? ভূমির বাবা বলে, এরপর 7 মাস আর কোনো ডেট ছিল না সেই জন্য। কিন্তু উকিলটি বলে, এমন কোনো কিছুই না, ভূমি বিশালকে অনেক ভালোবাসতো, আর এই কারণেই নাকি ভূমিকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। তখন ভূমির বাবার পক্ষের উকিল বলে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভূমি আর নীরাজের বিয়েটা ছিল লাভ ম্যারেজ। আর এই কথাটি সত্য কিনা তা জানার জন্য অন্য আরেকটি সাক্ষীকে কাঠগড়ায় ডাকা হয়। তখন ওই লোকটি বলে, হ্যাঁ আমি দেখেছিলাম ভূমিকে বিশালের সঙ্গে, আর ভূমির হাতে নাকি একটা গোলাপ ফুল ছিল। আর লোকটি বলে, ভূমি বিশালকেই ভালোবাসতো। ভূমির উকিলটি তখন বলে, আসলে বিয়ের 2 দিন আগে বিশাল ভূমিকে গিয়ে প্রপোজ করেছিল, আর তখন বিশালকে বোঝানোর জন্যই ভূমি তাকে নিয়ে বাইরে এসেছিল। আর এরপরে বিশালকে কাঠগড়ায় ডাকা হয়, আর ভূমির উকিল তাকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ভূমিকে ভালোবাসতে? তুমি এই ছবিতে ভূমিকে গোলাপ দিয়ে প্রপোজ করনি? বিশাল তখন উঠে বলে, আমি নই, ভূমিই আমাকে ভালোবাসতো। ভূমি নাকি তাকে গোলাপ দেওয়ার জন্য বাইরে ডেকে নিয়ে এসেছিল। আর ভূমি নাকি এমনটাও বলেছে বিশালকে ছাড়া নাকি সে কাউকেই বিয়ে করবে না, যার কারণে নীরজের সঙ্গে হওয়া এঙ্গেজমেন্টের আংটিটাও তাকে দিয়েছে। আর বিশাল সেই আংটিটাও বের করে আদালতকে দেখায়। আর সে এটাও বলে ভূমি নাকি একটা ক্যারেক্টারলেস মেয়ে। আর এরপর কাঠগড়ায় নীরাজকে ডাকা হয়, আর ভূমির উকিল তাকে জিজ্ঞেস করে, তুমি কি বিয়ের দিনই জানতে পেরেছিলে ভূমির সাথে হওয়া এইসব ঘটনার কথা? নীরাজ তখন বলে, হ্যাঁ, ভূমি আমাকে নিজেই বলেছিল। তখন উকিলটি বলে, আপনারা একবার ভেবে দেখুন তো, সমাজে যখন একটি মেয়ের পিরিয়ড হয় এই কথাটাই সে কাউকে বলতে পারে না ভয়ে। আর ভূমি এতটাই সৎ আর সাহসী মেয়ে যে সে নিজের সাথে হওয়া এই অন্যায়ের কথা নিজের হবু বরকে বিয়ের দিনে জানিয়ে দিয়েছে। সে চাইলে তো চুপ থাকতে পারত, কিন্তু সে নীরাজকে ঠকাতে চায়নি। আর এরপর আসামি উকিল একটি ফেক ডক্টর রিপোর্ট দেখায়, যেখানে উল্লেখ ছিল ভূমির সঙ্গে কিছুই করা হয়নি। ভূমিকে কাঠগড়ায় নিয়ে সে মেয়ে উকিলটি বলে, কেন তুমি এই নাটকটি সাজালে? উকিলটি বলে, আসলে তুমি এইসব কিছু করেছো কারণ বিশাল তোমাকে বিয়ে করতে চায়নি। আর এত সব কিছু করেও যখন তোমার মন ভরেনি, তুমি সুইসাইড করার নাটকটাও সাজালে। আর বিশালের কাজিন ধাওরি যখন তোমাকে বাঁচাতে চাইলো, তুমি তাকেও আসামি করে দিলে। সে ভূমিকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। আর এই সব কিছু শুনে ভূমির বাবা উঠে গিয়ে ভূমিকে বলে, চল মা এখান থেকে। তখন জজ বলে, আপনি আদালতের অপমান করবেন না। তখন ভূমির বাবা বলে, আমি আদালতের অপমান করছি নাকি আদালত আমাদের অপমান করছে? ভূমির বাবা তখন ওই মেয়ে উকিলটিকে বলে, আপনি তো শুধু আমার মেয়েকে ক্যারেক্টারলেস বলেননি, সমাজের ওই সব মেয়েদের ক্যারেক্টারলেস বলেছেন যারা দিনভর কাজ করে রাতে বাসায় ফেরে। ভূমির বাবা কাঁদতে কাঁদতে এটাও বলে, আমি আমার মেয়ের ওপর হওয়া অন্যায়ের বিচার চাইতে এসেছিলাম, তাকে দ্বিতীয়বার রেপ করাতে নয়। আর এইটা বলে তারা বিশাল, ধাওরি আর গোলামের কাছে ক্ষমা চায়, কারণ তারা বুঝতে পেরেছিল তারা কখনোই ন্যায় বিচার পাবে না। আর তখন ধাওরি উঠে এসে ভূমির বাবাকে বলে, তোমার জন্য সে চোখের মনি হলেও আমার কাছে খেলনা, তাকে ঘরে বন্দি করে রাখো, কারণ বাইরে আমি রয়েছি।
আর এই সবকিছু বলেই তারা চলে যায়। বাবা মেয়ে এই বিষয়টাকে নিয়ে অনেক চিন্তা করত, মন খারাপ করত। ভূমি তার নর্মাল লাইফে ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু ভূমির বাবা এই সবকিছু ভুলতে পারছিল না। ভূমি এসে তার বাবাকে বলে, বাবা আমি সবকিছু ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আমরা তো চেষ্টা করেছিলাম আইনের মাধ্যমে তাদের শাস্তি দিতে, কিন্তু আমরা পারিনি। আমি যেমন সবকিছু ভুলে গিয়েছি তুমিও ভুলে যাও, কারণ আমি তোমাকে এইভাবে দেখতে পারবো না। আর এর পরের দিন সকালে যখন ভূমি কাজের জন্য বের হচ্ছিল, সে দেখে দেয়ালে তার নামে অনেক আজে বাজে কথা লেখা রয়েছে। আর সে কষ্ট পেয়ে নিজের গায়ের ওড়না দিয়ে সেটাকে মোছার অনেক চেষ্টা করে। আর তখনই সেখানে নীরাজ আসে আর ভূমিকে সেই দিনের জন্য সরি বলে। তখন ভূমি বলে, আমি তো তোমাকে বিশ্বাস করে সবকিছু বলেছিলাম, কিন্তু তুমি এইসব শুনে নীরাজ সেখান থেকে চলে যায়। আর ভূমির বাবা সেখানে আসে। মেয়ের এই অবস্থা দেখে সে অনেক কষ্ট পায়। ভূমি আর তার বাবা যখন ঘরের ভেতরে যাচ্ছিল, তখন প্রতিবেশীরা বলে, এমন প্রতিবেশীকে রাখার চাইতে না রাখাই ভালো, সমাজটাই নষ্ট হয়ে যাবে। আর ভূমির বাবা এই সব কথা হজম করে ঘরের দরজা লাগিয়ে দেয়। রাতে আমরা দেখি ভূমির বাবা মাতাল হয়ে গাড়ি ভাঙচুর করছে আর চিল্লিয়ে বলছে, তোর মেয়ে যখন নিচে পড়ে যাচ্ছিল আমার মেয়ে ধরেছিল, কে হসপিটালে নিয়ে গিয়েছিল? আমার মেয়ে। আর আমার মেয়ের সঙ্গে যখন আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তখন এই সমাজের বদনাম হয়ে গেল। এই সবকিছু বলতে বলতে ভূমির বাবা জানালা দরজা সব ভাঙচুর করছিল। তখন তাজ এসে তাকে সামলিয়ে বাড়িতে নিয়ে যায়। আর এর পরের দিন ভূমিদের বাড়িতে জিতুর বোন, বিশালের মা এবং ধাউলির স্ত্রী আসে। আর জিতুর বোন ভূমিকে তখন বলে, দিদি জিতুর ফোন। আর আমরা দেখতে পাই সেই ফোনে ভূমির সঙ্গে হওয়া সেই পুরো ঘটনাটির রেকর্ড রয়েছে। আর এখানে বেরিয়ে আসে আরো একটি কালো সত্য। সেখানে দেখা যায় বিশাল এবং ধাউলি যখন ভূমির সঙ্গে ওই সবকিছু করে চলে যায়, তখন জিতু সেখানে আসে। আর যে জিতু কিনা ভূমিকে দিদি বলে ডাকতো, সেই জিতুও ভূমিকে করেছিল। আর এই সবকিছু জিতু তার ফোনে রেকর্ড করে রেখেছিল। আর এটা দেখার পর ভূমি যেন বিশ্বাসই করতে পারছিল না। জিতুর বোন অনেক কান্না করতে থাকে। আর বিশালের মা বলে, ভাই তুমি কিছু মনে করো না, আমি বিশালকে বুঝিয়ে দেব, ও এমন আর করবে না। তখন ভূমির বাবা হাত জোর করে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। ভূমি এই সবকিছু দেখার পর তার বাবাকে গিয়ে বলে, সবাইকে মেরে ফেলো বাবা। তখন ভূমির বাবা বলে, আমরা নয়, তারা নিজেরাই নিজেকে মারবে। আর এরপর একদিন রাতে যখন জিতু গাড়ি করে যাচ্ছিল, তখন ভূমির বাবা তাকে উঠিয়ে একটি জায়গায় নিয়ে চলে আসে। আসলে সেই দিন লাড্ডুতে অজ্ঞান করার ঔষধ ভূমিকে খাইয়েছিল জিতু। আর এরপর জিতুই বিশালকে সব খবরাখবর দিয়ে দিত। ভূমির বাবা তখন জিতুকে বলে, তোকে আমি একদিনে নয়, দিনে দিনে তিল তিল করে মারবো। আর তোর তো এখনো 18 বছর হয়নি, তাই না? আর আমাদের দেশে তো 18 বছরের কাউকে শাস্তি দেওয়া হয় না, তাই যেদিন তোর 18 বছর হবে সেদিনই তোকে মারবো। আর কয়দিন পরেই তো তোর 18 বছর হবে। জিতু কাঁদতে কাঁদতে ভূমিকে বলে, দিদি প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তখন ভূমি এসে জিতুকে অনেক জোরে একটা চড় মারে আর বলে, তোর ওই খারাপ মুখে অন্য কোনো মেয়েকে আর দিদি বলে ডাকিস না। আর এদিকে বিশাল তার দোকানে ছিল। সে যখন সামনে তাকায় দেখে ভূমির বাবা, তখন সে ভয়ে প্যান্টটাই নষ্ট করে ফেলে। আর সিন আবারও জিতুর কাছে চলে আসে। আর ভূমির বাবা তাকে বলে, তুই কি জানিস কোন দেশের ধর্ষণের জন্য কি শাস্তি দেওয়া হয়? ইরানে সবার সামনে ফাঁসি দেওয়া হয়, আফগানিস্তানে মাথার সঙ্গে বন্দুক লাগিয়ে গুলি করা হয়, আর সৌদি আরবে সবার সামনে শিরোচ্ছেদ করা হয়। আর এরপর একদিন রাতে বিশাল মনের সুখে ডিম খাচ্ছিল। আর তখনই ভূমির বাবাকে দেখে সে খুব ভয় পায় আর অনেক বেশি টাকা ডিমওয়ালাকে দিয়ে বাইক নিয়ে চলে যেতে চায়। কিন্তু তার বাইক স্টার্ট না হওয়াতে সে ডিমওয়ালাকে বলে, আমি কালকে এসে নিয়ে যাব। আর এরপর সে দৌড়ে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। আর এর পরের দিন সকালে ভূমি আর তার বাবার সঙ্গে ধাউলি আসে। ধাউলি এসে বিশালকে ভূমির কাছে ক্ষমা চাইতে বলে। বিশাল তখন ভূমির কাছে গিয়ে সরি বলে। আর ধাউলি বলে, আপনারা কিছু মনে করবেন না, বিশাল ভূমিকে বিয়ে করবে আর আমি নিজে এই বিয়েটা ধুমধাম করে দেব সবার সামনে। যাও বিশাল, শ্বশুর মশাইয়ের কাছ থেকে গিয়ে আশীর্বাদ নিয়ে আসো। আর যখনই সে পা ছুঁয়ে আশীর্বাদ নিতে আসে, তখনই ভূমির বাবা তাকে লাথি দিয়ে ফেলে দেয় আর ধাউলিকেও মারতে শুরু করে। কিন্তু তখনই সেখানে পুলিশ আসে আর ভূমির বাবাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। আর এরপর আমরা দেখি তাজ এসে ভূমির বাবার জামিন করিয়ে নেয়। তখন পুলিশ অফিসার জিতুর ছবি দেখিয়ে তাদের জিজ্ঞেস করে, জিতুকে অনেক কয়েকদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা কি এই বিষয়ে কিছু জানো?
তারা সাফ মানা করে দেয় তারা কিছুই জানে না। আর এরপর আমরা দেখি ভূমির বাবা জিতুকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, তাকে মেয়ে সাজিয়ে রাত্রেবেলা বাইরে বের করে দেয়। বাইরের সবাই তাকে অনেক টিস করতে থাকে। আর এরপর কিছু লোকজন তাকে উঠিয়ে নিয়ে চলে আসে আর জিতু বারবার তাদের কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে। আর তখনই আমরা দেখি জিতুকে ভূমি আর তার বাবা সেই থিয়েটারে নিয়ে এসেছে। ভূমির বাবা তখন বলে, আজকে বুঝতে পারছিস তো কতটা কষ্ট লাগে। আজকেই জিতুর 18 বছর পূর্ণ হয়েছে, তাই জিতু বুঝতে পারে আজকে তাকে সাজা দেওয়া হবে। সে বারবার তাদের কাছে ক্ষমা চায় আর ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু ভূমির বাবা বলে কেক কাট। কিন্তু ছুরি নিয়ে জিতু নিজের গলাতে চালিয়ে দেয়। আর সেখানে ভূমির বাবা একটি সুইসাইড নোটও রেখে আসে। পরের দিন সকালে সেখানে জিতুর বোন আর পুলিশ আসে। পুলিশ সেই নোটটি দেখিয়ে জিতুর বোনকে বলে, দেখো তো এটা তোমার ভাইয়ের লেখা কিনা। জিতুর বোন তখন বলে হ্যাঁ। পুলিশ ইন্সপেক্টর তখন তাকে প্রশ্ন করে আর বলে, ভাইয়ের মৃত্যুতে মনে হচ্ছে তোমার একটুও খারাপ লাগছে না? তখন জিতুর বোন বলে, না, কিন্তু আমার খারাপ লাগছে যে সে আমার ভাই। এরপর আমরা দেখি গোলাম একটি মেয়ের সঙ্গে আরামায়েশ করছে। মেয়েটি থেকে বিয়ের কথা বলে, কিন্তু গোলাম বুঝিয়ে শুনিয়ে মদের গ্লাসটা সেখানে রেখে মেয়েটিকে বাইরে বের করে দেয়। সে যখন আবারও ফিরে আসে দেখে খালি গ্লাসটি আবারও ভরে গেছে। যেহেতু সে মাতাল অবস্থায় ছিল, কোনো কিছু না ভেবেই সে আবারও সেটা খেয়ে নেয় আর সে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তখনই ভূমির বাবা এসে তার মাথায় রেপিস্ট লিখে দেয়। ভূমির বাবা বলে, মেয়েদের শরীরে নিজের নামে ট্যাটু করাতে তোর অনেক ভালো লাগতো না? এবার তোর শরীরে আমি ট্যাটু করে দিলাম। পরের দিন সকালে বিশাল আর গোলাম আসে ধাউলির কাছে, আর সে এইটা দেখে অনেক হাসতে থাকে। আর বিশাল তখন বলে, তুমি হাসছো কেন? সে আমাকেও মেরে ফেলবে, আমার খুবই ভয় করছে। ধাউলি তখন বলে, এই ঢোলপুরে আমার অনুমতি ব্যতীত তোকে কেউ হাত দিতেও পারবে না। বিশাল আর গোলাম ভূমির বাবাকে মেরে ফেলতে চায়, কিন্তু ধাউলি বলে, এখন সঠিক সময় না, সময় আসলে আমি তাকে মেরে ফেলবো। আর অন্যদিকে আমরা দেখি ভূমির বাবা স্কুট নিয়ে যাচ্ছিল, তখন পুলিশ অফিসার তাকে আটকায়। ইন্সপেক্টর তখন ভূমির বাবাকে বলে, খেলবে যখন ভালো করে খেলো, প্রমাণ কেন রেখে আসো? এরপর থেকে কোনো প্রমাণ রেখে আসবে না। আর সে তার হাতের চাবিটি ভূমির বাবাকে দিয়ে দেয়, আর ভূমির বাবাও তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই গোলাম ভূমিদের বাড়িতে এসে সব আসবাবপত্র ভেঙে ফেলছে। তখনই ভূমিও বাড়িতে আসে আর গোলামের হাতে একটি রেডিও দেখে বলে, তুই জলদি ওই রেডিওটি আমার হাতে দিয়ে দে। কিন্তু গোলাম বলে, তোকে দেওয়ার আগে এই রেডিওতে একটা খবর বেজে উঠবে, শুনবি কি? সেটা হলো গোলাম নামের একজন এসে ভূমি ও তার বাবাকে মেরে ফেলেছে। আর এইটা বলে সে রেডিওটি আছাড় মেরে ভেঙে ফেলে। আর ভূমি রেগে গিয়ে তাকে সজোরে একটা থাপ্পড় মারে। আসলে এই রেডিওটি ছিল ভূমির মায়ের শেষ স্মৃতি। চড় মারা দেখে গোলামও ভূমিকে মারতে শুরু করে। আর তখনই তেজ এসে বলে, মেয়ে মানুষের গায়ে কি হাত দিচ্ছিস? ছেলে যদি হয়ে থাকিস তাহলে তোর বাপের সঙ্গে লড়াই করে দেখা। আর সে তার দলবল নিয়ে সে গোলামকে মারতে তাড়া করে, আর সেও জিপে উঠে পালাতে শুরু করে। কিন্তু গোলাম পালানোর সময় তাজকে গলা ধরে আর তাজের মাথায় একটি খুঁটির সঙ্গে মারে, যেখানে সে বেশ আহত হয়। আর এরপর তাকে হসপিটালেও ভর্তি করা হয়, আর হাসপাতালে তাজের মৃত্যুবরণ হয়। এরপর ভূমির বাবা তাজের শেষ কাজ সম্পন্ন করে আর গোলামকে এসে মারধর করতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু ভূমির বাবা তাকে অনেক মারতে থাকে। আর এরপর সে গোলামকে টেনে টেনে একটি রেল লাইনের ওপরে নিয়ে আসে। সেখান দিয়ে একটি ট্রেন আসছিল। ট্রেন যেই লাইনে আসছিল সেই লাইনে সে গোলামকে দাঁড় করায়, আর পাশের লাইনে নিজে দাঁড়িয়ে থাকে। আর ট্রেন এসে গোলামকে উড়িয়ে নিয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখি বিশাল তার ব্যাগপত্র নিয়ে লখনৌ পালিয়ে যাচ্ছে, কিন্তু বাসটি কিছু দূর যাওয়ার পরে থেমে যায়। আর আমরা সেখানে ভূমির বাবাকে দেখতে পাই। গাড়ির সব মানুষজন পালিয়ে যায়, আর বিশাল সেখানেই লুকিয়ে থাকে। বিশাল যখনই পালাতে যাবে তখনই সে সামনে ভূমিকে দেখতে পায়। ভূমি তখন বিশালকে বলে, এই পৃথিবীতে তো অনেক ছেলে অনেক মেয়েকে প্রপোজ করে, কিন্তু তারা যখন না করে দেয়, কোনো ছেলে কি ওই মেয়ের সঙ্গে গিয়ে এইসব কিছু করে? বিশাল বারবার ভূমিকে সরি বলতে থাকে। তখনই ভূমির বাবা এসে বিশালকে মারতে শুরু করে। ভূমির বাবা বিশালকে একটি চাকু দেয় আর বলে, তোকে আমি দুইটি অপশন দিচ্ছি, হয় নিজের গলা কাটবি, নইলে নিজের গোপন অঙ্গ কাটবি। কোনটি কাটবি তুই ঠিক কর। আর বিশাল গলা নয়, তার ওই বিশেষ অঙ্গটি কেটে ফেলে। আর এইসব খবর পাওয়ার পর ধারলি তার লোকজন নিয়ে চলে এসেছে। তারা দেখে বিশাল দরজা দিয়ে নিচে পড়ে গেল। ভূমির বাবা নিচে আসলে ধাউলি বলে, বেশ ভালো করেছেন,
ওকে মেরে ফেলেছেন। মৃত্যুকে করে অনেক ভয় পেত। তখন ভূমির বাবা বলে, কেন তুই পাস না? তখন ধাওলি ভূমিকে দেখে বলে, ভালোই হয়েছে মেয়েকে নিয়ে এসেছিস, তোর সামনেই আজকে তোর মেয়ের ইজ্জত লুটবো। তখন ভূমির বাবা বলে, সাহস থাকে তো গায়ে হাত দিয়ে দেখা। আর এরপর ধাওলির সঙ্গে থাকা লোকগুলো ভূমিকে টাচ করতে যায়। তখন ভূমির বাবা এক এক করে সবাইকে মারে। আর তখনই ধাওলি রড নিয়ে এসে ভূমির বাবার পেটে ঢুকিয়ে দেয়। ভূমি এইটা দেখে চিৎকার করে ওঠে। নিজের বাবাকে বাঁচানোর জন্য ভূমি চাকু নিয়ে তাদেরকে আক্রমণ করতে যায়, কিন্তু ধাওলি তাকেই মারে। আর তখন ধাওলি আবারও ভূমির বুকের ওড়নাটি ফেলে দেয় আর ভূমির বাবার সামনেই যায় ভূমির ইজ্জত লুট করতে। আর এইটা দেখে ভূমির বাবা আবারও নতুন শক্তি নিয়ে জেগে ওঠে। সে ধাওলিকে আঘাত করে আর ধাওলি প্রাণ বাঁচানোর জন্য পালাতে শুরু করে। পালাতে পালাতে ধাওলি একটি মন্দিরের ভেতরে ঢুকে পড়ে। সেখানেও ভূমির বাবা ধাওলিকে অনেক মারে। মারামারি করতে করতে ধাওলি একেবারে প্রান্তে চলে আসে আর ভূমিও এদিকে তার বাবার পিছু পিছু এসেছে। ধাওলি বলে, প্লিজ ওখানেই থামো, আমাকে মেরো না। তখন ভূমির বাবা বলে, আজকে যদি আমি থেমে যাই তাহলে তোর মতো নরপিশাচরা থামবে না। ভূমির বাবা গিয়ে ধাওলির চুল ধরে আর ভূমি চাকু দিয়ে ধাওলির চুল কেটে দেয় আর ধাওলি পড়ে যায়, ঠিক যেমনটি ধাওলি ভূমির সঙ্গে করেছিল। আর ধাওলি গিয়ে পানির মধ্যে পড়ে। ভূমি তখন বলে, মেয়েদের বুকের ওড়না কেড়ে নেওয়া তোর খুব শখ তাই না, এই নে। আর তখন ভূমি পানির ভেতরে তার ওড়নাটি ফেলে দেয় আর চারদিকে থাকা মহিলাগুলোও তাদের ওড়না পানির ভেতরে ফেলে। আর ধাওলি তখন সেই পানি থেকে উঠতে পারে না ওড়নাগুলোর জন্য, আর দম বন্ধ হয়ে ধাওলি পানির ভেতরেই মারা যায়। আর ভূমির বাবা তখন তাকে বুকে জড়িয়ে নেয়। আর এই সিনের সঙ্গে সঙ্গে সিনেমার কাহিনীও এখানেই শেষ হয়ে যায়। প্রতিটি ঘরে ঘরে এমন বাবার দরকার, যাতে কোনো নরপিশাচ এসে কোনো মেয়ের গায়ে হাত না দিতে পারে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই সিনেমার গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।